আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 2024 সালের 5ই আগস্টের পর থেকেই ব্যারাকের বাইরে সিভিল প্রশাসনে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকার আমলে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেশ কয়েকবার বলেছিলেন, সেনাবাহিনী যত দ্রুত ব্যারাকে ফিরে যেতে পারবে ততই মঙ্গল। কারণ সেনাবাহিনীর কাজ সিভিল প্রশাসনের নয়, তাদের মূল কাজ দেশের নিরাপত্তা রক্ষা করা। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন পর গত 15ই ফেব্রুয়ারি সেনাপ্রধান সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে বলেছিলেন, নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। কিন্তু এরই মধ্যে নির্বাচিত বিএনপি সরকার শপথ নেওয়ার 1.5 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে, তবে সেনাবাহিনী এখনো ফেরেনি ব্যারাকে। প্রশ্ন উঠছে, কেন সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরছে না? প্রশ্ন উঠছে, জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ধরে সেনা সদস্যরা ব্যারাকের বাইরে থাকা যে ক্ষতি হওয়ার আশঙ্কা করেছিলেন, যেসব উদ্বেগের কথা বলেছিলেন, সে আশঙ্কা আর উদ্বেগগুলো কি নির্বাচিত সরকার আমলে আর নেই? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সিভিল প্রশাসনে বা মাঠ পর্যায়ে সেনাবাহিনীর তৎপরতা কমলেও সরকারের কাছ থেকে ব্যারাককে ফিরে যাওয়ার ব্যাপারে এখনো গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, সরকার সেনাবাহিনীকে যে পুরোপুরি ব্যারাকে ফিরে যেতে বলতে পারছে না, তার পেছনে আছে সুনির্দিষ্ট 2টি কারণ। সূত্রগুলো বলছে, মাঠ পর্যায় থেকে গত কয়েকদিনে সরকার পাওয়া কিছু তথ্যের কারণে এই 2 কারণ সরকারকে বেশ ভাবিয়ে তুলেছে। প্রশ্ন হলো, সেনাবাহিনী আসলে কতদিন ব্যারাকের বাইরে থাকবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও সেনাবাহিনী। তখন রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনা করেন সেনাপ্রধান। এরপর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 2024 সালের 17ই সেপ্টেম্বর প্রথম সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। এর কয়েকদিন পর 30শে সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেওয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও। এরপর থেকে এই মেয়াদ 2 মাস করে বাড়িয়েছিল অন্তর্বর্তী সরকার। সবশেষ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা 2025 সালের 12ই নভেম্বর থেকে 2026 সালের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এর মধ্যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন নিয়ে মোহাম্মদ ইউনূস যখন টাল বাহানা করছিলেন, তখন সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছিল। বলা হয়েছিল, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়, ব্যারাকের বাইরে থাকলে সেনাবাহিনীর অপূরণীয় ক্ষতি। গত বছরের 5ই নভেম্বর সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেছিলেন, সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চায় সেনাবাহিনী, যাতে তারা তাদের প্রাতিষ্ঠানিক কাজ চালিয়ে যেতে পারে এবং স্বাভাবিকভাবে ব্যারাকে ফিরে যেতে পারে। সেদিন তিনি বলেছিলেন, সেনাবাহিনীর প্রধান কাজ যুদ্ধের প্রস্তুতি নেওয়া। গত 15 মাস ধরে বাহিনী ব্যারাকের বাইরে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে, যা তাদের নিয়মিত প্রশিক্ষণ ব্যাহত করেছে। এজন্য বিশ্রাম ও পুনর্গঠনের গুরুত্ব রয়েছে। একই রকম বক্তব্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার বিভিন্ন সময় দিয়েছিলেন। সবশেষ গত 15ই ফেব্রুয়ারি সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন সেনাপ্রধান। সেখানে তিনি বলেছিলেন, নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। তিনি সেদিন আরো বলেছিলেন, জনগণের স্বার্থে যা করণীয় ছিল সেনাবাহিনী তা করেছে। সেনাবাহিনী এখন নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে। সরকার নির্দেশনা পেলেই তারা ব্যারাকে ফিরে যাবে। তার সেই বক্তব্যের পর 1.5 মাস পার হয়ে গেছে। নির্বাচনের সময় অতিরিক্ত যে ফোর্স মোতায়েন করা হয়েছিল, সেগুলো এরই মধ্যে তুলে নেওয়া হয়েছে। 28শে ফেব্রুয়ারি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পর তার বাড়ানো হয়নি। কিন্তু সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত যাওয়ার নির্দেশ দেয়নি সরকার। 111-এর ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের পর এত লম্বা সময়ের জন্য সেনাবাহিনী ব্যারাকের বাইরে সিভিল প্রশাসনের জন্য কাজ করছে। প্রশ্ন হলো, সেনাবাহিনীকে এখনো সরকার কেন ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দেয়নি? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান
15 ফেব্রুয়ারির বক্তব্যে বলেছিলেন, পুলিশ পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সহায়তামূলক ভূমিকায় সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে। গত 1 মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছিলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র 13 দিনই আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। সূত্রগুলো বলছে, সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এমনটা দাবি করলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে সরকার দুটি কারণে চিন্তিত। প্রথমটি হলো 2024 সালের জুলাই-আগস্টে থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার না হওয়া। গত কয়েকদিনে ঢাকা ও চট্টগ্রামে পুলিশ এমন কিছু তথ্য পেয়েছে যার কারণে সরকারকে থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। দৈনিক সমকালের এক রিপোর্টে বলা হয়েছে, চট্টগ্রামে পেশাদার অপরাধী ধরা পড়লে মিলছে পুলিশের লুট হওয়া অস্ত্র। ছিনতাই, চাঁদাবাজি, খুনসহ নানা অপকর্মে এসব অস্ত্র ব্যবহার হয়। মহানগর ও জেলার 10 থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে প্রায় 150 পিস্তল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে এগুলো সন্ত্রাসীদের হাতে রয়েছে। গত 1 বছরে সন্ত্রাসীদের কাছ থেকে 1 ডজনের বেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সর্বশেষ গত 10 মার্চ নগরের 2 নম্বর গেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ বাহিনীর সদস্য মনিরুল হকের দেহ তল্লাশি করে ডবল মুরিং থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী আল ফালা গলির একটি বাসা থেকে অত্যাধুনিক এসএমজি ও গুলি উদ্ধার করা হয়েছে। গত 1 এপ্রিল রাজধানী ঢাকার পল্লবী থানার আলীনগর এলাকা থেকে একটি 12 বোর শটগান, 27 রাউন্ড কার্তুজ, 10 রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ 2 রাউন্ড শটগানের খালি খোসা উদ্ধার করেছে পল্লবী পুলিশ। এই অস্ত্রগুলো থানা থেকে লুট হওয়া। এর আগে রাজধানীর খিলক্ষেত থানা থেকে লুট হওয়া অস্ত্র মিলেছিল চাঁদপুরে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন থানা, ফাঁড়ি, বক্স সহ পুলিশের বিভিন্ন ইউনিট স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানা পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। এসব জায়গা থেকে 5,753টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলাবারুদ লুট হয় 6,51,832টি। অন্তর্বর্তী সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুইবার এসব লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা করেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। অবশ্য শেষ দিকে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছিলেন, লুট হওয়া অস্ত্রগুলো খালে পুকুরে ফেলে দেওয়ার আর উদ্ধার করা যাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে নির্বাচনের পর নানা জায়গা থেকে স্বল্প পরিমাণে হলেও এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হচ্ছে। সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী লুট হওয়া অস্ত্রের মধ্যে 62% উদ্ধার করা গেছে। বাকি অস্ত্রগুলো অপরাধীদের হাতেই আছে এমন ধারণা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, 1350-এরও বেশি লুট হওয়া অস্ত্র এখনো সন্ত্রাসীদের হাতে রয়ে যাওয়ায় সরকার স্পেশাল উদ্ধার অভিযান পরিচালনার চিন্তা ভাবনা করছে। সে কারণে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরার নির্দেশ দিচ্ছে না। সাথে আছে আরেকটি কারণ, সেটি হলো জুলাই-আগস্টে দেশের 17টি কারাগারে নজিরবিহীন বন্দীদের বিদ্রোহ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভয়াবহ সেই ঘটনায় 2টি কারাগারের সব বন্দী সহ 5টি কারাগার থেকে 2247 জন বন্দী পালিয়ে যায়। এদের মধ্যে এখনো 716 জন বন্দীকে গ্রেফতার করতে পারেনি। তাদের মধ্যে 9 জন জঙ্গি সহ 99 জন সাজাপ্রাপ্ত আসামি, 84 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত রয়েছে। এদের ধরার জন্য বিদেশি কয়েকটি দেশ থেকে চাপ দেওয়া হচ্ছে, কিন্তু জঙ্গি দমনের জন্য আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশে আমেরিকার সরাসরি আর্থিক ও কারিগরি সহায়তায় এবং প্রশিক্ষণে বাংলাদেশ পুলিশের বেশ কিছু বিশেষায়িত ইউনিট ও টিম গঠিত হয়েছিল। এগুলোর মধ্যে আছে সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি এবং অ্যান্টি টেররিজম ইউনিট বা এটিইউ ছিল। অন্তর্বর্তী সরকার আমলে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ আছে এমন কিছু নেতার চাপে সোয়াট ছাড়া বাকি 3টি ইউনিটকে অকেজো করে ফেলা হয়েছিল। বিএনপি সরকার ক্ষমতা আসার পরও পরিস্থিতি উন্নতি হয়নি। পুলিশের গোয়েন্দাদের ধারণা, সেনাবাহিনী পুরোপুরি ব্যারাকে ফিরে গেলে জঙ্গি গোষ্ঠীগুলো আবার সক্রিয় হয়ে মাঠে নামতে পারে। ইতিমধ্যে বিদেশি একটি দেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে জঙ্গি দমনে গঠিত এই ইউনিটগুলো সক্রিয় করার জন্য তাগাদা দিয়েছেন। তবে সরকার একটি সূত্র বলছে, অতীতে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ছিল এমন গ্রুপটি চায় না সরকার এই ইউনিটগুলোকে কার্যকর করুক। প্রশ্ন হলো, সরকার তাহলে সেনাবাহিনীকে কতদিন ব্যারাকের বাইরে রাখবে?
সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণের তথ্য জানা যায়নি। তবে সহসা যে সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ব্যারাকে ফিরে যাচ্ছে না এমন আভাস পাওয়া গেছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে সরকারের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে, প্রচন্ড আতঙ্ক। তারা রাষ্ট্র পরিচালনা করছেন বা ক্ষমতায় বসে আছেন, এই যে আত্মবিশ্বাস, এই জায়গাটাতে বারবার আতঙ্ক তৈরি হচ্ছে। আপনি যদি একটা ঘরের মধ্যে ঢোকেন, প্রচন্ড অন্ধকার, কোনো কিছু দেখতে পাচ্ছেন না, তখন আপনার কি দরকার? আলো, লাইট। কবরের মধ্যে আপনি যখন যাবেন, আপনার সবচেয়ে ভয় কি? অন্ধকার। এবং সেখানে আপনি কি চাইবেন? নূর চাইবেন, আলোকবর্তিকা চাইবেন। আপনার সামনে যখন একটা সাপ আসে, বিষধর সাপ, আপনি আপনার যে শরীরে যে রক্ত, হিমোগ্লোবিন, এগুলো জমে যায় ভয়ে, আতঙ্কে। আপনার হার্টবিট বন্ধ হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। আপনি যে একটা হা করবেন, অনেক সময় সাপ দেখলে সে হা করার ক্ষমতা থাকে না। আপনি যে এক পা একটু এগুবেন, পা কাঁপা তো দূরের কথা, পুরো পা ফ্রিজ হয়ে যায় যারা ভয় পায়। একটা গবেষণায় দেখা গেছে যে সাপের কামড়ে যত লোক মারা যায়, 99% মানুষ মারা যায় হার্ট অ্যাটাকে। এর কারণ হলো 99% সাপ হলো বিষহীন, তার বিষ নেই। তো সে সবুজ মারে, সে মনে করে আমি মরে গেছি, হার্ট অ্যাটাক করে মারা যায়। কিন্তু শরীরে দেখা গেল যে তার কোনো বিষ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো একজন সাপুড়ে সে সাপ ধরে ফেলে, বিষধর সাপ ধরে ফেলে, মুখে চুমো দেয়, গলায় পেঁচিয়ে থাকে, আর আপনি দেখার সঙ্গে সঙ্গে আতঙ্কে আপনি চিত হয়ে পড়ে যাচ্ছেন, মরে যাচ্ছেন, হার্ট অ্যাটাক করছেন, আপনার হাত পা ফ্রিজ হয়ে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে। কারণ কি? জ্ঞানের অভাব। আপনি সাপ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই। একইভাবে ধরেন, নতুন একটা মার্সিডিজ গাড়ি আপনার স্ত্রী, আপনার খুব প্রিয় স্ত্রী, সারা দুনিয়া দেখে আপনি পছন্দ করে বিয়ে করেছেন। তো বাসর করতে আপনি যাবেন। বাসর করতে যাবেন কোথায়? একটা হোটেলে। শ্বশুর বাড়ি থেকে আপনাকে একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি দিয়েছে। আপনার স্ত্রী বলল যে, আসো প্রিয়তম, আমি নিজে তোমাকে ড্রাইভ করে সেই গাড়িতে করে আমরা বাসর করার জন্য অমুক হোটেলে যাব। তুমি কোনো টেনশন করো না, আমি আসলে গাড়ি চালাতে পারি না, কিন্তু কখনো চালাই নাই, কিন্তু তুমি আমাকে দোয়া করো। তোমার দোয়া থাকলে আমি ভুল করব না। আমি দেখেছি ড্রাইভাররা পাশে বসে দেখেছি কিভাবে চালায়, কিন্তু আমি কখনো স্টিয়ারিং ধরিনি। তো তুমি আমার পাশে, আজকে আমাদের বাসর রাত, এবং তুমি আমার প্রিয়তম, তুমি একজন কামেল মানুষ, ওলি আল্লাহ মানুষ, আমার জন্য একটু দোয়া করো। আমার সারা জীবনে একটা প্রতিজ্ঞা ছিল যে বিয়ের পর নিজের হাতে গাড়ি চালিয়ে, এবং আমি কোনো রকম প্র্যাকটিস ছাড়া গাড়ি চালিয়ে সফলভাবে আমি আমার মাকামে গিয়ে পৌঁছবো। এরকম যদি অফার আপনার স্ত্রী দেয়, আপনি কি করবেন? বা ধরুন আপনি যদি নারী হন, ঠিক একই ঘটনা আপনার স্বামীর ক্ষেত্রে ঘটলো, স্বামী আপনাকে এরকম একটা অফার দিল, আপনি তখন কি করবেন? একটা দৌড় দিবেন, বললো পাগল হয়ে গেছে এই মহিলা বা এই পুরুষ। তো এই যে কাহিনীগুলো বললাম, রাষ্ট্র পরিচালনা, আপনার যে কোনো একটা বিষধর সাপ, বা এই যে গাড়ি চালনা থেকে শুরু করে অন্য যা কিছু আছে, তার সাথে অতীব অতীব কঠিনতর একটা বিষয়। যারা এখানে বসেছেন, এখানে আবেগ দিয়ে, নাটক দিয়ে কোনো জিনিস হবে না। এখানে পর্যাপ্ত জ্ঞান লাগবে, লেখাপড়া লাগবে, অভিজ্ঞতা লাগবে, বন্ধু লাগবে, বান্ধব লাগবে, সাহায্যকারী শক্তি লাগবে, দেশি বিদেশি সহযোগিতা লাগবে, পরিবেশ লাগবে, অনুকূল পরিস্থিতি লাগবে, আরো কত কিছু, জনগণের প্রত্যেকটা মানুষের সহযোগিতা লাগবে। 18 কোটি মানুষের মধ্যে ধরুন 4 থেকে 5 জন মানুষ, ফরহাদ মাজারের মতো 4 থেকে 5 জন মানুষ
খালি কয়দিন পর পর এক একটা করে গুলি ছেড়ে দেবে। একটা সরকারের পতনের হতে 6 মাসের বেশি সময় লাগবে না, এখন যে অবস্থা চলছে। মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক, জাস্ট এক সপ্তাহ পর পর একটা করে ফটো কার্ড দিয়ে দিবে। সরকারের কোথাও যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, এমনি আপন ভারে নুয়ে পড়বে। প্রথম আলো প্রতি সপ্তাহে একটা একটা করে ফটো কার্ড দিয়ে দেবে, কালের কণ্ঠে একটা করে ফটো কার্ড দিয়ে দেবে, আর কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করতে হবে না। এটি বুঝতে পারেন যে ব্যাপার। তাহলে এই যে গণতন্ত্র, সেই গণতন্ত্রে আপনাকে প্রথম আলো লাগবে, মাহমুদুর রহমান লাগবে, কালের কণ্ঠ লাগবে, বসুন্ধরা লাগবে, গোলাম মোল্লা রনি লাগবে, মাহমুদ ওই যে যাকে বলে ফরহাদ মাজেহার লাগবে, যাদের মুখ আছে আর কলম আছে প্রত্যেকটা লোককে লাগবে। এবং একই সঙ্গে সরকারের সাথে যারা জড়িত আছে, একটা পিয়ন থেকে শুরু করে একেবারে প্রধানমন্ত্রী কার্যালয়ের যিনি চিফ সেক্রেটারি, তার যে কোনো একটা কর্ম, যে কোনো একটা কথা, যে কোনো একটা লেখা মুহূর্তের মধ্যে টেকনাফ থেকে তেঁতুলিয়াতে বারুদের মতো আগুন ছড়িয়ে দিতে পারে। এটা হলো রাজনীতি। তো সেই রাজনীতি গোখরা সাপ বা অন্য যে কোনো ভয়ঙ্কর প্রাণীর চেয়ে কোনো অংশে কম নয়। তো যেটা বলছিলাম, এই কারণে সরকার যারা বসছেন, জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশে এসছেন 17 বছর পর। এই 17 বছর ধরে তিনি অনেক স্বপ্ন লালন করেছেন, অনেক ব্যথা বেদনা কষ্ট লালন করেছেন। তার শরীরে অনেক আঘাত, যে আঘাত তিনি যে ভুলেননি, তিনি যে ভুলতে পারেন না। তিনি বারবার সেই লন্ডন থেকে আশ্বস্ত করেছেন, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, আমি ভুলে গিয়েছি। এমনকি তিনি একজন সামরিক কর্মকর্তার কাছে মাপ পর্যন্ত চেয়েছেন নির্বাচনের আগে, উদারতা দেখাতে, যে আমি খুব উদার। কিন্তু ক্ষমতায় বসার 24 ঘন্টার মধ্যে তিনি স্থির থাকতে পারেননি। তিনি এবং তার লোকজন এখন খুঁজছেন 11 কারা কারা করেছে, কারা তাকে পিটিয়েছে, কারা তাকে ফেলে দিয়েছে, কারা তাকে দুর্ভোগ দুর্দশা মধ্যে নাকারে চুবানি খেয়েছেন। এটা হলো সহজাত। এরকম যারা এই রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হন, যারা লাভবান হন, তাদের মধ্যে যে রেষারেষি, এটা মারাত্মক আকার ধারণ করে। তো সেই দিক থেকে এখন সরকার যেভাবে নানা বিষয় দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে, একই সঙ্গে তাদের মধ্যে কিন্তু আতঙ্ক কাজ করছে। আতঙ্ক কাজ করছে আবার আওয়ামী লীগ ফিরে আসবে, আতঙ্ক কাজ করছে শেখ হাসিনা ফিরে আসবে, আতঙ্ক কাজ করছে সেই শেখ পরিবার ফিরে আসবে, আতঙ্ক কাজ করছে ভারত শেষ পর্যন্ত তাদেরকে সমর্থন দেবে না, আতঙ্ক কাজ করছে আমেরিকা হয়তো আবার সেই খেলতে পারে, আবার সেই ডিপ স্টেট পলিসি চালু করতে পারে, আবার তারা জামাতকে এনসিপিকে বেছে নিতে পারে, আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আওয়াজ সেটা হতে পারে। এবং এরকম ঘটনা বহুবার ঘটেছে পৃথিবীতে। বিশেষ একটা অবস্থাতে মানে বারবার রেজিম চেঞ্জ হয়েছে, বারবার রেজিম চেঞ্জ হয়েছে। যেমন দেখা গেল ইরানে রেজা শাহ পাহলভি আমেরিকাদের মানে পোষ্য ছিলেন, কিন্তু দেশের পরিস্থিতি এমন একটা তৈরি হলো যে সেখানে একটা ইলেকশন হলো এবং মোসাদ্দেক প্রধানমন্ত্রী হলেন, ইরানের প্রধানমন্ত্রী হলেন। এবং ওই অবস্থায় রেজা শাহ পাহলভি পালিয়ে যেতে বাধ্য হলেন। আমেরিকাও ঠিক মেনে নিতে বাধ্য হলো এবং মোসাদ্দেকের সঙ্গে তারা কোঅপারেশন শুরু করলো। এবং কিছুদিন পর সেই আমেরিকা মোসাদ্দেকের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে দিল, ঘটিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে আবার তাদের যে পছন্দের রেজা শাহ পাহলভি তাকে ফেরত আনলো চীনে, মানে ইরানে। এবং 1979 সন পর্যন্ত আবার 30 বছর প্রায় সেই রেজা শাহ পাহলভি ক্ষমতায় ছিলেন। তো তাই যদি হয় তাহলে আমেরিকা, ধরেন এই বাংলাদেশে যদি আপনি 1952-53 সনে ইরানে যে কাজ করেছে আমেরিকা, সেই কাজ বাংলাদেশে যদি এখন 26-27 সনে আমেরিকা করতে চায়, তাহলে সরকার কি ভয় পাবে না? এই ঘটনা হয়তো বহুবার ঘটেছে। আফগানিস্তানে কি হামিদ কারজাইয়ের ক্ষেত্রে ঘটেনি? আশরাফ ঘানির ক্ষেত্রে ঘটনা ঘটেনি? বারবার এই ঘটনা ঘটেছে। তো আমেরিকা একবার যাকে ধরে তাকে সহজে ছাড়ে না। কাউকে ভালোবাসলে সহজে মানে তার প্রতি ভালোবাসা উঠায় নেয় না, আর কারোর প্রতি ঘৃণা করলে তাকেও সহজে ছাড়ে না। আপনি নরেন্দ্র মোদীর কথা চিন্তা করেন, কি খাতির! প্রথমত নরেন্দ্র মোদী সেখানে নিষিদ্ধ ছিল, তারপর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলো, নরেন্দ্র মোদীর সাথে বন্ধুত্ব হলো, কিন্তু সেই বন্ধুত্ব এখন ট্রাম্পের সাথে নেই। এমনকি
যে জো বাইডেনের জমানায় জো বাইডেনের সাথেও কোনো সম্পর্ক তার ছিল না। তো এরকম আমেরিকা একবার যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবেসেছে, এনসিপিকে ভালোবেসেছে, আমিরে জামাতকে ভালোবেসেছে, এই ভালোবাসা যে আবার নতুন করে জাগবে না। পুরনো প্রেমিক দেখলেই মানুষের মাথা খারাপ হয়ে যায়। 80 বছরের বুড়া, 75 বছরের বুড়ি প্রেম করতে প্রাইমারি স্কুলে। প্রেম কি? গাছের পাতা নড়ে ছড়ে, তোমার কথা মনে পড়ে, তখন তো কোনো কিছু বুঝে না। ওই প্রেম সেই 75 বছর বয়সে হঠাৎ করে দেখা হলো, দুজনই তখন মানে নাতি হয়ে গেছে, দাদি হয়ে গেছে। এবং এই দৃশ্য অতি সম্প্রতি একটা হিন্দি সিনেমাতে শাবানা আজমি আর ধর্মেন্দ্র অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। একসময় পাহাড়ে তাদের প্রেম ছিল, উভয় পাহাড়ে বেড়াতে গেছেন, সেখানে খুব অল্প সময় প্রেম ছিল, তারা একটা গান গেয়েছিল। এর মধ্যে ধর্মেন্দ্র পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, অনেক স্মৃতি ভুলে যায়। আর শাবানা আজমি বিয়ে হয়, ছেলে মেয়ে হয়, নাতি হয়, তাদেরকে নিয়ে ধর্মেন্দ্রকে দেখতে আসে। ধর্মেন্দ্র মনে করতে পারে না, সে তখন প্যারালাইজ। তখন শাবানা আজমি গান গায়, সেই গান গাওয়ার পরে ধর্মেন্দ্র মনে পড়ে যায় এবং সে ওই যে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এই হলো পুরনো প্রেম। রাজনীতিতে পুরনো প্রেম আরো ভয়ঙ্কর। তো কাজী যে প্রেম শেখ হাসিনার সঙ্গে মোদির আছে, যে প্রেম শেখ হাসিনার সঙ্গে দিল্লির আছে, জামাতের সঙ্গে যে প্রেম আমেরিকার গড়ে উঠেছে, চীনের সঙ্গে জামাতের যে প্রেম গড়ে উঠেছে, এটা নিয়ে আতঙ্কগ্রস্ত হওয়া ছাড়া বর্তমান সরকারের কোনো বিকল্প নেই। আর সে আতঙ্ক যখন মানুষ হয়, আতঙ্ক থেকে বাঁচার জন্য মানুষ সেই লক্ষিন্দরের সিন্দুক বানায়, বড় বড় বিল্ডিং বানায়, ভবন বানায়, এই জিনিসগুলো বানাতে থাকে। তো যার ফলে কি হলো, সরকারও সেই নিজেদেরকে এই ধরনের আতঙ্ক থেকে রক্ষা করার জন্য তারা একটার পর একটা যাকে বলা হয় সিদ্ধান্ত নিচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, চিরতরে নিষিদ্ধ করতে হবে, তাদের অফিসগুলো সিলগালা করে দিতে হবে, তাদের সহায় সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু বাজেয়াপ্ত করে যেখানে আওয়ামী লীগ আছে সবকিছু রাষ্ট্রীয় সম্পত্তিতে পরিণত করতে হবে। নয় এসপার নয় ওসপার, তোমরা তো ফিরে আসলে আমাকে ডলার দেওয়াই, তো কাজেই আমি যেহেতু আসছি তোমাকে ডলার দিয়ে ছাড়বই, এখানে কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, আবার ভবিষ্যতে আওয়ামী লীগকে নিয়ে একটা কোয়ালিশন করবা, এই জন্য এনসিপি, জামাত তাদেরকেও মোটামুটি নির্বিষ করতে হবে। তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে অতটা পাত্তা দেওয়া যাবে না। আর গত 17 মাসে ইউনূস জামানাতে এনসিপি জামাত যে অপমান আওয়ামী লীগের অবর্তমানে বিএনপিকে করেছে, সেটা আওয়ামী লীগও করতে পারে নাই। আওয়ামী লীগ বিএনপির নেতাদেরকে যথেষ্ট সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, কিন্তু গত 17 মাসে যমুনাতে গিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতারা বারবার অপমানিত, লাঞ্ছিত হয়েছেন, এটা কিছুটা হলে তো ফেরত দিতে হবে, নাহলে তো হয় না। বিএনপি একটা বড় দল, তার একটা জেহান আছে না? তো এই অর্থে কি হচ্ছে, এই যে জুলাই সনদ নিয়ে, সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপি যা করার তাই করছে। এবং আমি বারবার বলেছি, সেই যে নির্বাচন হলো, নির্বাচনের আরো 1 বছর আগের থেকে বলেছি যে নির্বাচন যেভাবেই হোক না কেন বিএনপি ক্ষমতায় আসবে, ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতা আসবে। এবং এখানে যদি নির্বাচনে বলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমি মনে করি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার ফলে বিএনপি 211টা পেয়েছে, ওরা 78টা পেয়েছে। যদি ইঞ্জিনিয়ারিং না হতো তাহলে 270টি সিট পেত, আর জামাত সর্বোচ্চ 20 থেকে 25টি বা 20টি সিট পেত, বাকিটা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীরা পেত। তো এই যে একটা ইঞ্জিনিয়ারিং হলো, এটার উপরে বিএনপিও স্বস্তি পাচ্ছে না, জামাতও স্বস্তি পাচ্ছে না। ফলে একে অপরের বিরুদ্ধে যে যার শক্তি যতটুকু আছে সেটা প্রয়োগ করবে, এবং সরকার নিজেদের এই দুর্বলতা দূর করার জন্য আইন করবে, কানুন করবে, বিচার বিভাগকে কুক্ষিগত করবে, প্রশাসনকে দলীয়করণ করবে, এবং সে কাজ এই গত 1.5 মাসে অসাধারণভাবে তারা করে ফেলেছে। এখন দেখা যাক কোথায় গিয়ে কিভাবে এই পরিণতি শেষ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।